সেই রাত্রে কি ঘটেছিল আগে বলুন শুনি, কোনো কথা গোপন করবেন না। হ্যাঁ, আপনাকে বলবো বলেই তো হাসপাতাল থেকে পালিয়ে আপনার কাছে এসেছি এই মধ্যরাত্রে। কারণ কারণ মনে হয়েছিল কেউ যদি আমাকে বাঁচাতে পারে তো একমাত্র বোধহয় আপনিই পারবেন। থেমে থেমে সমস্ত ঘটনা বলে গেল স্বর্ণরেণু। কিরিটি নিঃশব্দে শুনে গেল। এখন আপনি বলুন মিস্টার রায়, সে রাত্রে আমি ছাড়া রত্নাকে আর কে হত্যা করতে পারে? বন্ধুরা, তোমাদের সঙ্গে পড়ছিলাম তখন রাত 1:10। নিহার রঞ্জন গুপ্তের কিরিটিকে নিয়ে লেখা একটা দুর্দান্ত চাঞ্চল্যকর রহস্য গল্প। সেই গল্পরই আজকে দ্বিতীয় পর্ব চলছে। আশা করি এই দ্বিতীয় পর্বটাও তোমাদের খুব ভালো লাগবে। চলো, আর একদম কোনো অন্য কথা নয়, আবার আমরা ফিরে যাই গল্পের মধ্যে। কিন্তু আপনি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই পেছন থেকে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান। ওরা যে বলছে সেটা মিথ্যা, আমার একটা স্বপ্ন, অলিক বানানো কাহিনী। বানানো অলিক কাহিনী বললেই তো হবে না, কিরিটি বললে, সেটা প্রমাণ করতে হবে। ওরা ঠিক প্রমাণ করে দেবে, আপনি জানেন না ওরা সব পারে। আচ্ছা স্বর্ণরেণুবাবু, পুলিশকে ফোন করে আপনিই তো ডেকেছিলেন সে রাত্রে। হ্যাঁ, আমি ছাড়া আর কে ফোন করবে? প্রথমে লোকাল থানায় ফোন করি, কানেকশান না পেয়ে লালবাজারে করি। সে সময় বাড়িতে বুঝি আর কেউ ছিল না? না। চাকর বাকর কেউ ছিল না? ছিল, কিন্তু তাকে দেখিনি। লোকটা সাধারণত কোথায় থাকতো? রান্নাঘরে, মানে কিচেনেই থাকতো রাত্রে। কতদিন কাজ করছে সে? তা বছর চারেক তো হবেই, খুব বিশ্বাসী। সে কি বলছে? তার তো আর পাত্তাই নেই। মানে আজ পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি। তাহলে সে সময় আপনি একাই ছিলেন ফ্ল্যাটে? হ্যাঁ, তারপর পুলিশ এলো, জেরায় জেরায় আমাকে দিয়ে কনফেস করালো যে আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনি কনফেস করলেন? না করে কি করি বলুন? আচ্ছা, চাকরটার বাড়ির ঠিকানা জানেন? পুলিশ আমার কাছ থেকে ঠিকানা নিয়ে তার সন্ধানে মেদিনীপুরে লোক পাঠিয়েছিল, কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। বাড়ির লোক তার কোনো সন্ধানই জানে না। স্বর্ণরেণুবাবু, আমার একটা কথা শুনবেন? কি কথা? আপনি সটান হাসপাতালে চলে যান। না না, ওরা আমাকে ফাঁসি দেবে। না, দেবে না। আপনি জানেন না, ওরা ওরা করবেই। ঠিক আছে, চলুন, আমি আপনাকে পৌঁছে দেব। না, আমি বলছি আপনার কোনো ভয় নেই। পুলিশের বড় কর্তার সঙ্গে আমি কথা বলবো। বলবেন? হ্যাঁ বলবো, আপনি বসুন, আমি আসছি। কিরিটি উঠে ঘর থেকে বের হয়ে গেল এবং মিনিট 10 বাদে ঘরে ঢুকে দেখল স্বর্ণরেণু সোফাটার ওপর বসেই ঘুমিয়ে পড়েছে। নাক ডাকছে তার। কিরিটির একবার মনে হয়েছিল ভদ্রলোককে ডেকে জাগাবে, আবার কি যেন ভেবে জাগালো না, সামনের সোফাটার ওপরে বসল। সত্যি আগাগোড়া সমস্ত ব্যাপারটাই যেন অদ্ভুত, তেমনই বিচিত্র। ভদ্রলোক তার স্ত্রীকে পিস্তলের গুলি চালিয়ে নাকি হত্যা করেছেন বলছেন বটে, তবে স্থির নিশ্চিত নন। যদি সত্যি সত্যি ভদ্রলোক তার স্ত্রীকে হত্যা করে থাকেন, তাহলে যে গল্পটা বলছেন সবটাই আগাগোড়া বানানো হলেও সবটা কেমন শিথিল, এলোমেলো, যেন কেমন অসংলগ্ন বলে মনে হয়। আর তার যদি না হয়, ঘটনাটা যদি সত্যি হয়, তো ভদ্রলোক তার স্ত্রীকে সত্যি সত্যি হত্যা করেননি। কিন্তু সর্বাগ্যে
সমীর লাহিড়ীকে একটা ফোন করা একান্ত প্রয়োজন। কিরিটি উঠে গিয়ে ফোনের রিসিভারটা তুলে ডায়াল করলো। লালবাজার থেকে বললে, সমীর লাহিড়ী তার কোয়ার্টারে, সেখানে ফোন আছে, নাম্বারটাও দিয়ে দিল। কিরিটি আবার ফোন করলো। অন্য প্রান্ত থেকে ভারী পুলিশের গলা কানে এলো, ইন্সপেক্টর লাহিড়ী। মিস্টার লাহিড়ী, আমি কিরিটি রায়। মিস্টার রায়, এত রাতে কি খবর? আপনি খবর পেয়েছেন কিনা জানি না, পুলিশ হাসপাতাল থেকে আপনাদের নজরবন্দি আসামি স্বর্ণরেণু ঘোষাল পালিয়েছেন। সে কি? কেমন করে? কখন? আপনি জানলেন কি করে? আসামি আমার কাছে এসেছেন। আপনার কাছে? ব্যাপারটার কিছুই আমি বুঝতে পারছি না মিস্টার রায়। কিরিটি সংক্ষেপে ঘটনাটা যা ঘটেছে বলে বলল, আপনি চিন্তা করবেন না, ইচ্ছে করলে আপনি আমার বাসায় চলে আসতে পারেন। যাব বলছেন? হ্যাঁ আসুন, নিয়ে যান, তবে কথা বলবো ভাবছিলাম। কি কথা বলুন না। ওকে হাসপাতালে নিয়ে যাবেন না। কিন্তু ভদ্রলোক যে মেন্টালি অসুস্থ। ওকে বাড়িতে নিয়ে গিয়ে নজরবন্দি করে রাখুন সম্ভব হলে পরে। সে তো বড় কর্তার এবং কোর্টের পারমিশন ছাড়া সম্ভব নয় মিস্টার রায়। আগে নিয়ে যান, তারপর সব ব্যবস্থা করুন। তবে এটুকু আশ্বাস আপনাকে দিতে পারি, উনি পালাবেন না, অন্তত আমার তাই ধারণা। কিন্তু শুনুন মিস্টার লাহিড়ী, হত্যা রহস্যের সত্যিকারের মীমাংসা যদি করতে চান তবে ওকে হাসপাতালে রাখবেন না, ওর বাড়িতেই থাকতে দিন। আর নজরবন্দি না করে রাখলেই বোধহয় ভালো হয়। ওর সব কথা আপনি শুনেছেন? মোটামুটি শুনেছি। ভদ্রলোক কখনো বলছেন উনি হত্যা করেননি, আবার কখনো বলছেন উনি ওর স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন। তবে ওর মাথায় আঘাত পাওয়াটা মনে হয় একটা কল্পনা বা ইচ্ছাকৃত বানানো মিথ্যা কাহিনী। মিস্টার লাহিড়ী, কথাগুলো ওর কিছুটা অসংলগ্ন ঠিকই, তবে বানানো নাও হতে পারে। ও কথা কেন বলছেন? আপনি একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন যে ও কথা আমি কেন বলছি। যাক, আপনি কি আসছেন? হ্যাঁ আসছি। ইন্সপেক্টর লাহিড়ী কিরিটির গৃহে এসে যখন পৌঁছালেন, স্বর্ণরেণু ঘোষাল তখন অঘোরে ঘুমোচ্ছেন দেখছি। কখন থেকে ঘুমোচ্ছেন? তা প্রায় ঘন্টা দেড়েক হলো। দেখছেন কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছেন ভদ্রলোক। কিরিটি বললে, অথচ হাসপাতালের রিপোর্ট গত 20 দিন ভদ্রলোক না দিনে না রাত্রে ঘুমিয়েছেন। আমি অবশ্য বিশ্বাস করিনি। সমীর লাহিড়ী বললেন। কিরিটি সমীর লাহিড়ীর কথার কোনো জবাব দেয় না। সমীর লাহিড়ী আবার বললেন, আমার মনে সামান্য যে সন্দেহটুকু ছিল এখন আর তাও রইল না মিস্টার রায়। স্বর্ণরেণু ঘোষালই তার স্ত্রী রত্না ঘোষালকে হত্যা করেছে। এখন বুঝতে পারছি উনি ওর মানসিক ভারসাম্য সেই জন্যই হারিয়েছেন। অসম্ভব নয় কিছুই, কিন্তু যাক সে কথা। আপনি ওকে নিয়ে এখন কি করবেন? আবার হাসপাতালেই নিয়ে যাব। ডক্টর দাশগুপ্তের ট্রিটমেন্টে উনি বর্তমানে আছেন। আরও কড়া পাহারার ব্যবস্থা করতে হবে আর কি। হাসপাতালে নিয়ে গেলে হয়তো ভালো করবেন না মিস্টার লাহিড়ী। ঘুম ভাঙল স্বর্ণরেণুর আরও ঘণ্টাখানেক পরে। ঘুম ভেঙে সামনে ইন্সপেক্টর লাহিড়ীকে দেখে কেমন যেন গম্ভীর হয়ে যায় স্বর্ণরেণু ঘোষাল। লাহিড়ীর দিকে তাকিয়ে কিরিটির দিকে তাকালো। উনি আপনাকে নিয়ে যেতে এসেছেন মিস্টার ঘোষাল, কিরিটি বললে। স্বর্ণরেণু ঘোষাল উঠে দাঁড়ালো, শান্ত গলায় বললে, চলুন। ইন্সপেক্টর লাহিড়ী বললেন, চলুন, নিচে ভ্যান আছে। স্বর্ণরেণুকে নিয়ে ইন্সপেক্টর লাহিড়ী চলে যাবার পর কিরিটি উঠে গিয়ে ফোন করল। আইজি আছেন?
কথা বলছি। অন্য প্রান্ত থেকে সৌমেন সোম আইজির গলা ভেসে এলো। আমি কিরিটি রায়। সুপ্রভাত। তা হঠাৎ এই শেষ রাত্রে কি মনে করে রায়মশাই? মাসখানেক আগে ক্যামাক স্ট্রিটের একটা মাল্টি স্টোরেড বিল্ডিংয়ের 3তলার 36 নম্বর ফ্ল্যাটে যে একজন ভদ্রমহিলা মার্ডার হলো, কেসটা। হ্যাঁ, তার স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে সে ব্যাপারে। তবে তার মাথার কিছু গোলমাল হওয়ায় তাকে পুলিশ হাসপাতালে একটা কেবিনে সর্বক্ষণ প্রহরায় রাখা হয়েছে। জানি, সেই ভদ্রলোক অনেক রাত্রে হাসপাতাল থেকে পালিয়ে আমার কাছে এসেছিলেন। পালিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি ইন্সপেক্টর লাহিড়িকে ফোন করায় তিনি একটু আগে এসে আসামিকে নিয়ে গিয়েছেন। মনে হচ্ছে রায়মশাই আপনি কেসটার সম্পর্কে ইন্টারেস্টেড। ঘটনাচক্রে সেই রকমই দাঁড়িয়েছে। আমি একটা অনুরোধ আপনাকে করব ভাবছিলাম। নিশ্চয়ই, বলুন। ওকে হাসপাতালে না রেখে ওর বাড়িতেই বা অন্য কোনো বাড়িতে সতর্ক প্রহরায় কি রাখা যায় না? বিচারাধীন আসামি, তা হোক কোর্টের একটা পারমিশন করিয়ে হয়তো রাখা যেতে পারে, কিন্তু কেন বলুন তো? আমার মনে হয়, মানে ভদ্রলোকের সঙ্গে কথাবার্তা বলে আমার মনে হলো ওর স্ত্রীকে হয়তো উনি হত্যা করেননি। আপনার তাই ধারণা? মানে অনুমান। কিন্তু ভদ্রলোক নিজের মুখেই তো এক প্রকার স্বীকার করেছেন যে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। হ্যাঁ, কিন্তু সে ব্যাপারেও ভদ্রলোকের মনে একটা সন্দেহ আছে। আমার মনে হয় উনি যা বলেছেন সেটার সবটুকু বিশ্বাসযোগ্য নয়। কেন? বিশ্বাসযোগ্য এই জন্য নয় যে উনি যা বলছেন তা যদি সত্যিই হতো তাহলে ওর মাথায় বা ঘাড়ে কোনো আঘাতের চিহ্ন নিশ্চয়ই থাকতো, এবং ডাক্তারের রিপোর্টেও সেরকম কিছুর ফাইন্ডিংস নেই। ওকে পরে ডাক্তারকে দিয়ে ভালো করে পরীক্ষা করানো হয়েছিল। কিন্তু সেটাই কি একমাত্র সুনির্দিষ্ট প্রমাণ যে উনি যেটা বলছেন সেটা পুরোপুরি ওর মন গড়া একটা কাহিনী? আমার কিন্তু তা মনে হয় না মিস্টার সোম। আমার বরং মনে হয় সমস্ত কিছুর ভেতরে কোথাও যেন একটা রহস্য জট পাকিয়ে আছে। তাছাড়া উনি যে ওর স্ত্রীকে হত্যা করবেন তার একটা কারণ, মানে মোটিভ তো থাকা দরকার। মোটিভ তো ছিলই। আপনি বরং একবার আসুন সকালের দিকে, সব কিছু আলোচনা করা যাবে। ঠিক আছে, যাব। কিরিটি ফোনের রিসিভারটা নামিয়ে রেখে দিল। আইজি মিস্টার সোমের বাড়িতে বসেই আলোচনা হচ্ছিল। কিরিটি আর মিস্টার সোম। মোটিভের কথা যেন তখন কি বলছিলেন মিস্টার সোম? স্বর্ণরেণু ঘোষাল তার স্ত্রীকে সন্দেহ করতেন। সন্দেহ করতেন? হ্যাঁ, রত্নাদেবীর মাস্তুতো ভাই মেজর সুচিত দাসকে নিয়ে, এবং তা নিয়ে ওদের মধ্যে প্রচণ্ড মন কষাকষি একটা চলছিল স্বামী স্ত্রীর মধ্যে। যেদিন দুর্ঘটনাটা রাত্রে ঘটে সেই দিন বিকেলের দিকে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও রাগারাগি হয়। তারপর সেদিন নাকি স্বর্ণরেণু ঘোষাল বলেছিলেন, তোমার ওই ভাই যদি এখানে আসা না বন্ধ করে তো আমি দুইজনকেই গুলি করে মারব। কে বলেছে কথাটা? কার কাছে শুনলেন? মেজর দাসই বলছিলেন। সেদিন শুনেছি ওদের বিবাহবার্ষিকী ছিল। হ্যাঁ, মিস্টার ঘোষালের ইচ্ছে ছিল শুনেছি ওর দিনটা একত্রে কাটাবেন। এমন সময় দুপুরেই মেজর দাস এসে হাজির হন এবং বলেন সেদিনটা অনেক রাত পর্যন্ত তাদের সঙ্গেই থাকবেন। কথাটা শুনে চটে যান মিস্টার ঘোষাল আর ক্লাবে বের হয়ে যান। হ্যাঁ, একটা রাগারাগি ছোটাছুটির পর মিস্টার ঘোষাল বাড়ি থেকে বের হয়ে যান আলমারি থেকে পিস্তলটা নিয়ে। কিন্তু মিস্টার ঘোষাল বলেন পিস্তল তিনি সঙ্গে নেননি। কথাটা মিথ্যা। মেজর দাস সচক্ষে দেখেছিলেন তাকে পিস্তলটা আলমারি থেকে বের করে পকেটে ঢোকাতে। ইনফ্যাক্ট সেই সময় মিস্টার ঘোষাল মনে মনে স্থির করেন ওদের গুলি করে মারবেন। বাড়ি থেকে বের হয়ে ক্লাবে যান।
সেখানে ওয়েটার বলেছে রাত 12:30 পর্যন্ত ড্রিঙ্ক করেছেন মিস্টার ঘোষাল, তারপর বের হয়ে যান। ক্লাবে? কোন ক্লাবে? স্যাটারডে নাইট ক্লাব, বালিগঞ্জ সার্কুলার রোডের একটা অভিজাত সম্প্রদায়ের ক্লাব। সেখান থেকে বের হয়ে ওর ফ্ল্যাটে পৌঁছতে গাড়িতে কতক্ষণ লাগতে পারে? বিশেষ করে ওই সময় রাস্তায় এক প্রকার ফাঁকাই থাকে। কিরিটির প্রশ্ন। কত আর সময় লাগবে? 10-15 মিনিট। তারপর ফ্ল্যাটে পৌঁছেছেন অটোমেটিক লিফটে। ধরুন ম্যাক্সিমাম মিনিট 20। তাই হবে। কিন্তু ওর হাতের ঘড়িটা ভেঙে বন্ধ হয়ে গিয়েছিল ঠিক রাত তখন 1:10 হ্যাঁ, তার মানে 40 মিনিট সময়। 20-25 মিনিটে যদি তিনি ফ্ল্যাটে পৌঁছে থাকেন, আর 15 মিনিটের হিসাবটা কিভাবে করবেন মিস্টার সোম? তার চাইতে বড় কথা হচ্ছে মিস্টার ঘোষালের হাত ঘড়িটা হাতেই ভাঙা অবস্থায় ছিল এবং ঠিক 1:10 বন্ধ হয়েছিল। সময়ের হিসাবটা যদি ইগনোরও করি, হাত ঘড়িটার ভাঙার ব্যাপারটা তো ইগনোর করা যাবে না। ঘড়িটা ভাঙলো কি করে? নিশ্চয়ই অসতর্কে কোনো এক সময় যখন মিস্টার ঘোষাল গুলি করেন তার স্ত্রীকে, হাত থেকে খুলে পড়ে গিয়ে ভাঙতে পারে, মিস্টার সোম বললেন। কিরিটি বললে, তা পারে, তবে এক্ষেত্রে বেশি প্রবাবিলিটি পিছন থেকে অতর্কিতে আঘাত খেয়ে পড়ে গিয়ে ঘড়িটা ভাঙা। কিরিটির যুক্তিকে সোম অস্বীকার করতে পারেন না। কিরিটি আবার বললে, সর্বশেষে যে কথাটা আমাদের স্মরণ রাখতে হবে সেটা হচ্ছে মিস্টার ঘোষালের গুছিয়ে চিন্তাশক্তির সামান্য হলেও একটা বিপর্যয় ঘটেছে। ডাক্তারি শাস্ত্রে তার কি ব্যাখ্যা দেবে জানি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভদ্রলোকের কথাবার্তার মধ্যে যেন একটা অসংলগ্নতা। আপনার কি মনে হয় মিস্টার রায় স্বর্ণরেণু ঘোষাল নির্দোষ? স্বর্ণরেণু ঘোষালের যে তার স্ত্রীর হত্যার ব্যাপারে একেবারে কোনো দায়িত্ব নেই তা আমি নিশ্চয়ই বলবো না। ওর কথাটা একেবারে এড়িয়ে যাওয়াও চলবে না। তাই এক পক্ষে ওকে নজরবন্দি করে রাখাই মনে হয় ভালোই হয়েছে। হাসপাতালের সেই কেবিনেই রাখা হলো আবার স্বর্ণরেণুকে। ইন্সপেক্টর লাহিড়ী নতুন গার্ডের ব্যবস্থা করলেন এবং সর্বক্ষণ কড়া নজর রাখবার জন্য তাদের নির্দেশ দিলেন। স্বর্ণরেণু একেবারে চুপচাপ, মুখে কোনো কথাই নেই। সন্ধ্যার দিকে ডক্টর দাশগুপ্ত এলেন। কেমন আছেন মিস্টার ঘোষাল? ডক্টর দাশগুপ্ত প্রশ্ন করলেন। ভালো। মাথার যন্ত্রণাটা নেই তো? না। একটা কথা বলবো মিস্টার দাশগুপ্ত? বলুন না, কি বলবেন? আমি তো এতটুকু অসুস্থ নই, তবে এত ঘটা করে হাসপাতালে রেখে আমার চিকিৎসার এই প্রহসন করছেন কেন? কে বলেছে আপনি অসুস্থ? তবে হাসপাতালে এভাবে কেন আমাকে রেখেছেন আপনারা? বিচার যা করবার করে ফেলুন, যা হবার হয়ে যাক। এভাবে এই নজরবন্দি জীবন আমার অসহ্য লাগছে। আমারও তো সহ্য শক্তির একটা সীমা আছে। প্লিজ যা করবার করে ফেলতে বলুন আপনাদের ইন্সপেক্টরকে। শ্রীলা এসে কেবিনে ঢুকলো ওই সময়। এই যে মিস সান্যাল, আপনি এসেছেন, গল্প করুন আপনার ভগ্নিপতির সঙ্গে। চলি, গুড নাইট। ডক্টর দাশগুপ্ত কেবিন থেকে বের হয়ে গেলেন। তুমি কাল হাসপাতাল থেকে পালিয়েছিলে? হ্যাঁ, পালিয়েছিলাম। তা তুমি কথাটা জানলে কি করে শ্রীলা? ইন্সপেক্টর লাহিড়ীর মুখে শুনলাম, তিনি তো আমাকে পাঠিয়ে দিলেন। শ্রীলা, তুমি বেনারস থেকে কবে এলে? গতকালই তো এসেছি। তোমার বাসায় গিয়ে শুনলাম সব কথা সুধাকরের মুখে।
সেই বললে ইন্সপেক্টর লাহিড়ী নাকি তাকে বলে দিয়ে গিয়েছিলেন তোমার খোঁজে তোমার ফ্ল্যাটে কেউ এলে লালবাজারে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে। আমি তখনই লালবাজার ছুটে গেলাম নিজের পরিচয় দিতে। তুমি অসুস্থ, হাসপাতালে আছো বলতেই তো তোমার সঙ্গে দেখা করতে আসি। তা তুমি হঠাৎ এই সময় বেনারস থেকে এসেছো যে? রত্নাই তো আমাকে আসবার জন্য চিঠি দিয়েছিল, শ্রীলা স্বর্ণরেণুর প্রশ্নের জবাবে বললে। তোমাকে আসবার জন্য চিঠি দিয়েছিল রত্না? কই, আমি তো কিছু জানি না। কেন, তোমাকে বলেনি? না। কিন্তু এসেই বা কি হলো? রত্নাকে তো বাঁচাতে পারলাম না। জানো স্বর্ণরেণু, রত্নার কেন যেন মনে হয়েছিল তুমি তাকে খুন করবে। আমি রত্নাকে খুন করব সে কথা তোমাকে চিঠিতে লিখেছিল? না হলে আমি জানবো কি করে? হঠাৎ যেন কেমন গম্ভীর হয়ে গেল স্বর্ণরেণু, একেবারে চুপচাপ অন্যমনস্কভাবে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে স্বর্ণরেণু। কি ভাবছো? তুমি কি বিশ্বাস করো সত্যি তোমার বোন রত্নাকে আমি হত্যা করেছি? না। করো না, সত্যি বলছো? সে তো কালই তোমায় বলেছি, আমি বিশ্বাস করি না। কিন্তু জানো শ্রীলা, প্রায় আমি মনে মনে সংকল্প করতাম রত্নাকে আমি হত্যা করব। গলা টিপে শ্বাসরোধ করে ঘুমের মধ্যে, না হয় চেয়ে আছে যেন আমার মুখের দিকে। বিশ্বাস হচ্ছে না কথাটা। রত্নাকে তুমি হত্যা করতে চাইতে? হ্যাঁ, শি লস্ট মাই ফেথ। সে আমার বিশ্বাস হারিয়েছিল। বিশ্বাস হারিয়েছিল? তুমি কি রত্নাকে চিনতে না? কি গভীরভাবে সে তোমাকে ভালোবাসতো বুঝতে পারতে না? পারতাম পারতাম, তবু কি জানো, যেখানে যত বেশি নিশ্চয়তা সেখানেই তত বেশি সংশয়। সেই সংশয়টাই সর্বক্ষণ আমাকে পীড়ন করত। রত্নার ঘুমন্ত মুখের দিকে চেয়ে মনে হতো সব আমার মিথ্যা কল্পনা, মিথ্যা সংশয়। সত্যিই রত্না আমায় ভালোবাসে, কিন্তু জাগ্রত অবস্থায় যখনই তার মুখের দিকে তাকাতাম মনে হতো তার সব কিছু মিথ্যা ভান মাত্র। স্বর্ণরেণু, একদিন তো রত্নাকে ভালোবেসেই বিয়ে করেছিলে। বিয়ের আগে 3 বছর তোমরা ঘনিষ্ঠ হয়ে মিশেছ, পরস্পরকে জানার প্রচুর সুযোগ পেয়েছ। তবু কেন সংশয় জাগলো তোমার মনের মধ্যে? জানি না, জানি না। একটিবার যদি তার দেখা পেতাম, কেবল তাকে একটি কথা জিজ্ঞাসা করতাম, রত্না, তুমি একমাত্র, তুমি কেবল বলতে পারো কে তোমাকে হত্যা করেছে। কিন্তু তারও আর উপায় নেই। কোথায় আজ আর তাকে পাবো? সে তো মারা গেছে। আচ্ছা স্বর্ণরেণু, সে রাত্রের কথা কি তোমার কিছুই মনে নেই? না। মনে করতে পারো না রাত 12টায় ক্লাব থেকে বের হয়ে তুমি তোমার গাড়িতে চেপে সোজা কি তোমার ক্যামাক স্ট্রিটের ফ্ল্যাটেই এসেছিলে? হ্যাঁ। ফ্ল্যাটে পৌঁছতে তো তোমার 15-20 মিনিটের বেশি লাগতে পারে না। তবে তোমার হাতের ঘড়িটা 1:10 বন্ধ হয়ে গেল কেন? কাঁটাটা ঘড়ির ভাঙা মনে হয় হঠাৎ পড়ে গিয়ে তোমার ঘড়ির কাঁচটা ভেঙে যায় এবং সঙ্গে সঙ্গেই ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই তো? তাই হবে। অবশ্যই তুমি যদি সত্যি সত্যি পড়ে যাওয়াটা, মানে পড়ে গিয়ে যদি ঘড়িটা যদি ভেঙে গিয়ে থাকে, ঘড়ির কাঁচটা তোমার নিশ্চয়ই ভাঙা ছিল না? না। ঘড়িটা চলছিল ঠিক ঠিক? হ্যাঁ। তোমার হাতের ঘড়ির কাঁচটা ভেঙে গিয়েছে, ঘড়িটা থেমে গিয়েছে জানতে পারলে কখন? মনে হয়
লালবাজারে যখন ফোন করি তখন হাতের ঘড়িতে সময় দেখতে গিয়ে প্রথমে আমার নজর পড়েছিল। শ্রীলা যে পরপর প্রশ্ন করে চলেছে এবং উত্তর দিয়ে যাচ্ছে স্বর্ণরেণু, তার প্রশ্নের সবকটি সে করছিল কিরিটির পূর্ব নির্দেশ মতো। দুপুরে শ্রীলা কিরিটির সঙ্গে দেখা করেছিল। অনেক কথা হয় তাদের মধ্যে এবং কিরিটি তাকে সন্ধ্যায় স্বর্ণরেণুর সঙ্গে দেখা করতে বলে ও প্রশ্নগুলো করতে বলে। কিরিটি ইচ্ছে করেই স্বর্ণরেণুর সঙ্গে দেখা করেনি। তাকে পুলিশের হাতে আবার তুলে দেওয়ার ব্যাপারে হয়তো সে তার ওপরে ক্ষুণ্ণ হয়েছে, তার কোনো প্রশ্নের জবাব নাও দিতে পারে। তাই আচ্ছা স্বর্ণরেণু, তুমি ইদানিং কেন রত্নাকে বিশ্বাস করতে পারছিলে না, সত্যি বলো তো? সুচিতের সঙ্গে রত্না মিশত, সেটাই কি তোমার অবিশ্বাসের কারণ? সুচিতের সঙ্গে তার সম্পর্কের কথাটা একবারও ভাবনি কেন? রত্না আর সুচিত ওরা তো ভাই বোন। ভাই বোনের আলাপ আলোচনা ও মেলামেশার মধ্যে কি একটা অলিখিত সীমারেখা নেই? নিশ্চয়ই আছে, যদি কেউ সেটা লঙ্ঘন করে। তুমি তো সুচিতকে জানতে, সে চিরদিনই একটু ফুর্তিবাজ, সহজ সরল টাইপের। তাছাড়া মুখটা ওর বরাবরই কিছুটা আলগা। শ্রীলা, তুমি ঠিক বোঝালেও বুঝবে না। কেন বুঝবো না? আমি বুঝতে পারছি। ওই সুচিতকে ঘিরেই তোমার মনের মধ্যে একটা সন্দেহের কাঁটা বিঁধেছিল। আমার অবস্থা হলে তুমি আমাকে একবার জানালে না কেন? স্বামী স্ত্রীর ব্যাপার তোমাকে জানিয়ে কি হবে, তাই জানাইনি। আর এখন ওসব কথা ভেবেই বা কি হবে? যা হবার তা হয়ে গিয়েছে। কিন্তু তুমি বুঝতে পারছো না, তোমার স্বীকৃতি তোমাকে চরম দণ্ডের দিকে ঠেলে দেবে। আদালতের বিচারে হত্যা করেছে যখন, ফাঁসি তো হবেই। তাই যদি তোমার ধারণা, তো কিরিটি বাবুর কাছে ছুটে গিয়েছিলে কেন? ভেবেছিলাম উনি হয়তো ঠিক বলে দিতে পারবেন সত্যি সত্যি আমি রত্নাকে গুলি করে হত্যা করেছি কিনা। উনি যে আমার সঙ্গে অমন একটা ব্যবহার করবেন ভাবতেই পারিনি। ওকে তুমি ভুল বুঝো না স্বর্ণরেণু। আমরা সকলে যেখানে যা ভুল করেছি, সেই ভুলের জট যদি কেউ খুলতে পারেন তো উনিই পারবেন। ভুলের জট? হ্যাঁ, সকলের ভুলের জন্যই একটা জট পাকিয়ে গিয়েছে। কিন্তু তুমি তুমি এর মধ্যে আসছো কী করে শ্রীলা? আমিও এসেছি। যাক সে কথা। শোনো, কিরিটি রায়ের সঙ্গে আমি দেখা করেছিলাম। তিনি বারবার করে বলে দিয়েছেন তুমি যেন আর এখান থেকে পালাবার চেষ্টা করো না। না, আর করব না। হ্যাঁ, করো না। আমি আজ আসি। এসো। শ্রীলা কেবিন থেকে বের হয়ে গেল। শ্রীলা বলছিল, রত্নার হত্যার পেছনে অনেক জটিলতা আছে, অনেক চট পাকি আছে। আমার সব কথা না শুনলে মিস্টার রায় আপনি সত্যের আলো হয়তো দেখতে পারবেন না। কিরিটির বসবার ঘরে দুটো সোফায় মুখোমুখি বসেছিল কিরিটি আর শ্রীলা। কিরিটি কোনো জবাব দেয় না শ্রীলার কথায়, ওর মুখের দিকে কেবল নিঃশব্দে তাকিয়ে থাকে। 1940 সাল বোধ হয় সিঙ্গাপুরের পতন হয়েছে। বার্মাও জাপানিদের হাতে প্রায় চলে গিয়েছে। বার্মা ছেড়ে যেখানে যত বাঙালি ছিল সবাই বাড়ি ঘর বিষয় আশয় বিজনেস চাকরি ফেলে সব পাল্লাতে শুরু করেছে। রেঙ্গুনের প্রখ্যাত ব্যারিস্টার মনমথু সান্যালও অন্যান্যদের সঙ্গে তার মার্চেন্ট স্ট্রিটের বিরাট প্রাসাদপ্রম অট্টালিকা, দামি দামি সব আসবাবপত্র, জামা কাপড়, গাড়ি সব কিছু ফেলে পালাতে বাধ্য হয়েছিলেন। সঙ্গে তার স্ত্রী মিনময়ী,
ও 4 বছর বয়স্ক 2 যমজ কন্যা, রত্না ও শ্রীলা। জাহাজ বা হাওয়াই জাহাজ কোনোটাতেই স্থান করতে পারলেন না মন মতো। অনন্যোপায় হয়ে স্ত্রী ও কন্যাদের নিয়ে হাঁটা পথেই চলা শুরু করলেন। দীর্ঘ 2 মাসের সে এক চরম দুঃখ ও যন্ত্রণার কাহিনী। অবশেষে একদিন যখন ইস্ফল হয়ে আসামে এসে পৌঁছলেন, তিনি নিজে অসুস্থ ও কন্যা দুটি অর্ধমৃত। শ্রী মৃন্ময়ীর পথেই মৃত্যু হয়েছিল। কলকাতায় বসবাস করবার জন্য অনেকেই বলেছিল, কিন্তু রইলেই না বাংলায়, চলে গেলেন এলাহাবাদ কিছুদিন পরে। সেই এলাহাবাদ হাইকোর্টেই প্র্যাকটিস শুরু করলেন, কিন্তু দেহ ও মন দুটোই ভেঙে গিয়েছিল মন্মথর। দীর্ঘ পথশ্রমে ও স্ত্রীর মৃত্যুতে প্র্যাকটিসে ভালো করে মন বসাতে পারলেন না। অর্থের অভাব ছিল না, কারণ তোর বার্মায় উপার্জনের একটা মোটা অংশ কলকাতার একটা ব্যাংকে জমা ছিল। মেয়েকে স্কুলে ভর্তি করে দিলেন। মেয়েরা যখন কলেজে পড়তো, মনমতো তখন প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন। বাড়িতেই বসে বই পড়ে সময় কাটে তার। পাবনায় থাকতো সম্পর্কে ভাইরা ভাই সচ্চিদানন্দ দাস। তার স্ত্রী ফুল্লরা সম্পর্কে বোন ছিল মনমতো স্ত্রী মৃন্ময়ীর। এই পর্যন্ত বলে শ্রীলা থামল। কিরিটি বলল, থামলেন কেন বলুন? হ্যাঁ বলছি। সচ্চিদানন্দ দাসের অনেক আগেই স্ত্রী বিয়োগ হয়েছিল। তার একমাত্র পুত্র সুচিত তখন দেরাদুনে মিলিটারি হাসপাতালে পোস্টেড। 2nd লেফটেন্যান্ট ডাক্তারি পাশ করে সে আর্মির চাকরিতে ঢুকেছিল বছর দেড়েক আগে মাত্র। কিরিটি একটু যেন সজাগ হয়ে ওঠে কাহিনীর মধ্যে সুচিত দাসের প্রবেশ। কিরিটি আইজি মিস্টার সোমকে বলেছিল, ওই সুচিত দাস ভদ্রলোকটির ওপরে একটু নজর রাখবার ব্যবস্থা যদি করেন তো খুব ভালো হয়। সুচিত দাস তো আর্মির লোক? কিরিটি জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, মেজর দাস এখন ইস্টার্ন কমান্ডে পোস্টেড। তাছাড়া ভদ্রলোক একজন ডাক্তার, কমান্ড হসপিটালে আছেন, মিস্টার সোম বলেছিল। সেটা একটা খুব অসুবিধে হবে না, ওখানকার অফিসার কমান্ডিংকে বলে দিলেই হবে। কর্নেল চৌধুরীর সঙ্গে আমার কিন্তু জানাশোনাও আছে। বর্তমান দিনে শ্রীলা আবার বলতে শুরু করে, একবার 3-15 ছুটিতে ক্যাপ্টেন সুচিত দাস এলাহাবাদে বেড়াতে এলেন। সঙ্গে তার বন্ধু স্বর্ণরেণু ঘোষাল। সেও এক সময় আর্মিতে যুদ্ধের সময় এমার্জেন্সি কমিশনে ছিল। ওদের দুজনের আগে থাকতেই জানাশোনা ও বন্ধুত্ব ছিল। স্বর্ণরেণু ওই সময় আর্মির চাকরি ছেড়ে দিয়ে ছোটোখাটো একটা কারখানা খুলছে হাওড়ার রামরাজাতলায়। বেশ ভালোই আয় হচ্ছিল তখন স্বর্ণরেণুর কারখানা থেকে। সুচিত আমাদের থেকে বছর 7 বড় এবং সে মধ্যে মধ্যে এলাহাবাদে আসতো। তার সঙ্গে আমাদের দুজনের আলাপ ছিল। তারপর স্বর্ণরেণু ওই কদিনেই রত্নার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠল। আর আপনি? কিরিটি প্রশ্ন করল। স্বর্ণরেণু আপনার মনটাকে কোনো রকম স্পর্শ করেননি? গোপন করব না, মিথ্যাও বলবো না মিস্টার রায়, আমারও স্বর্ণরেণুকে ভালো লেগেছিল। কিন্তু এক রাত্রে রত্না বললে স্বর্ণরেণু তাকে বিবাহ করতে চায় এবং সেও চায় স্বর্ণরেণুকে বিবাহ করতে। সে স্বর্ণরেণুকে ভালোবেসেছে। আপনি কথাটা শুনে কি বললেন? কথাটা শুনে প্রথমটায় বুকটার মধ্যে হঠাৎ যেন থক করে উঠেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে সামলে নিলাম নিজেকে। আমরা কেবল একই মার পেটে জন্মাইনি, যমজ বোন আমরা। কেউ কারোর সুখের পথে কেন কাটা দেব? বললাম, খুব খুশি হয়েছি। খুশি হয়েছেন বললেন? নিশ্চয়ই। আমি বাবাকে কথাটা বললাম, বাবা রাজি হয়ে গেলেন। 2 মাস বাদে ওদের বিয়ে হয়ে গেল।
তারই 1 মাস পরে হঠাৎ বাবা হার্ট অ্যাটাকে মারা গেলেন। আমি তখন প্রথম লখনৌতে একটা চাকরি নিয়ে যাই। তার বছর 3 পরে বেনারসে অন্য একটা ভালো চাকরি পেয়ে সেখানেই চলে যাই। আমি রত্নার কাছ থেকে দূরে, অনেক দূরে চলে যেতে চেয়েছিলাম, তাই বেনারসেরও চাকরিটা পেয়ে সঙ্গে সঙ্গে লখনৌর চাকরিটা ছেড়ে বেনারসে চলে গেলাম। আর বলুন, থামলেন কেন? কথাটা রত্নাকে জানতেও দিলাম না। কেন? আমি রত্না ও স্বর্ণরেণুর জীবন থেকে নিজেকে একেবারে মুছে দিতে চেয়েছিলাম। চিঠিপত্র লেখা একেবারে বন্ধ করে দিয়েছিলাম। একটা সত্যি কথা বলুন তো মিস সান্যাল। বলুন, আপনি সত্যি স্বর্ণরেণুকে ভুলতে পেরেছিলেন? নিশ্চয়ই, নিশ্চয়ই ভুলতে পেরেছিলাম। বোধহয় না মিস সান্যাল। কি বলছেন আপনি মিস্টার রায়? কিরিটি মৃদু হাসল, বললে, সেদিন তো নয়, আর আজও যে আপনি স্বর্ণরেণুকে ভুলতে পারেননি এ আমি হলফ করে বলতে পারি। মিস্টার রায়। হ্যাঁ মিস সান্যাল, তা যদি পারতেন তো এইভাবে বোধ করি রত্নাদেবীকে প্রাণ দিতে হতো না। কি কি বলতে চান আপনি মিস্টার রায়? ওই ভালোবাসা বস্তুটা এমনই একটা জিনিস যে সত্যিকারের যদি কখনো সে আসে তো তাকে অস্বীকার করা বোধ করি সহজে যায় না। না না, আপনি বিশ্বাস করুন মিস্টার রায়, আজ আমার মনে আর এতটুকু দুর্বলতাও নেই স্বর্ণরেণুকে ঘিরে। যাক সে কথা, আপনার কাহিনী আপনি শেষ করুন। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন স্বর্ণরেণু আর রত্নাদেবীর সঙ্গে আপনি আর কোনো সম্পর্ক রাখেননি, কখনো কোনো পত্রও দেননি, কিন্তু তারা, স্বর্ণরেণু আর রত্না, তারাও কি কোনো সংবাদ আপনারা আর রাখেননি? তা বলতে পারবো না। কিরিটি আবার মৃদু হাসল, বললে, তারা বোধ করি রাখতেন। রাখত? আপনি কেন বলছেন? তেমন কোনো কথা কি স্বর্ণরেণু আপনাকে কখনো বলেছে? একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি মিস সান্যাল, আপনি স্বর্ণরেণুকে গতকাল হাসপাতালে বলেছিলেন রত্নাই আপনাকে চিঠি দিয়েছিল আপনাকে কলকাতায় আসবার জন্য। হ্যাঁ, বলেছিলাম। সেটা কি মিথ্যা বলেছিলেন তাহলে তাকে? হ্যাঁ, মিথ্যাই বলেছিলাম। কেন? স্বর্ণরেণুর মনে সাহস আনবার জন্য। তাই বুঝি? তাহলে স্বর্ণরেণু যখন বললেন তুমি বেনারস থেকে কবে এলে? হঠাৎ যেন শ্রীলা কেমন বোবা হয়ে গেল, তার মুখে আর কোনো কথা নেই। মিস সান্যাল, মিথ্যা জিনিসটা এমনই একটা ব্যাপার যে একটা মিথ্যাকে ঢাকতে আমাদের 10টা মিথ্যার আমদানি করতে হয়। আপনার বেনারসে অবস্থানের কথা তারা তো জানতই, আর আপনিও তাদের সমস্ত খবরাখবর রাখতেন। শ্রীলা পূর্ববৎ নীরব। এবারে সত্যি বলুন তো মিস সান্যাল, সত্যি কি রত্না আপনাকে বেনারসে কোনো পত্র দিয়েছিলেন আপনাকে আসবার জন্য কলকাতায়? হ্যাঁ, দিয়েছিল চিঠি। চিঠিটা আছে আপনার কাছে? না। ফেলে দিয়েছেন না ছিঁড়ে ফেলেছেন? ছিঁড়ে ফেলেছি। কেন ছিঁড়ে ফেললেন? তার মধ্যে স্বর্ণরেণু সম্পর্কে অনেক কথা ছিল। মিস সান্যাল, তাকালো শ্রীলা কিরিটির মুখের দিকে। আমার কিন্তু মনে হচ্ছে রত্না আপনাকে কোনো চিঠিই দেননি, সবটাই আপনার একটা কল্পিত কাহিনী। না না, আপনি বিশ্বাস করুন মিস্টার রায়, বিশ্বাসের কোনো বস্তুকে জোর করে বিশ্বাস করাতে হয় না কাউকে।
তার নিজস্ব ধর্মই সে সত্য বলে প্রমাণিত হয়ে যায়। যাক, এবারে সত্যি করে বলুন তো, আপনি সত্যি সত্যি কলকাতায় কবে এসেছেন? দুর্ঘটনার 2 দিন পরেই। ঠিক 2 দিন পরেই? হ্যাঁ। তা হঠাৎ কলকাতায় এলেন কেন? রত্নার জন্য মনটা অস্থির হয়েছিল। সত্যিই কি তাই? তাই। কখন এসেছিলেন স্বর্ণরেণুর ফ্ল্যাটে? বেলা তখন 11টা হবে। কোন ট্রেনে এলেন বেনারস থেকে? পাঞ্জাব মেলে। পাঞ্জাব মেল তো ভোর 7:15 হাওড়ায় পৌঁছয়। আপনার স্বর্ণরেণুর ফ্ল্যাটে পৌঁছতে অত দেরি হলো কেন? ট্যাক্সি পেতে দেরি হয়েছিল। কিরিটি আর কোনো কথা বলল না, মৃদু হাসল। তারপর বললে, ঠিক আছে মিস সান্যাল, এবার আপনি আসুন। আপনি তো স্বর্ণরেণুর ফ্ল্যাটেই আছেন, ফোনও আছে ফ্ল্যাটে। প্রয়োজন হলে আপনাকে আমি ফোন করব। চলি। শ্রীলা উঠে দাঁড়ালো। আসুন। শ্রীলা বের হয়ে গেল। কিরিটি ফোনের দিকে হাত বাড়ালো। ইন্সপেক্টর লাহিড়ী, কথা বলছি। কে? আমি কিরিটি রায়। বলুন, কি ব্যাপার? স্বর্ণরেণু ঘোষালের ফ্ল্যাটের ওপর নজর রেখেছেন তো? হ্যাঁ। কে যায় কে আসে সব কিছুর ওপর নজর রাখতে বলেছেন তো? তাই বলা আছে ভবেশ সামন্তকে। আর একটা কথা, ওই ভবেশ সামন্তকে শ্রীলার ওপরেও নজর রাখতে বলবেন। শ্রীলার ওপরে? কেন বলুন তো? রত্নার হত্যার ব্যাপারে কি? ভুলে যাবেন না, দুর্ঘটনার ঠিক 2 দিন পরেই শ্রীলা ওই ফ্ল্যাটে এসেছেন। সে তো চিঠি পেয়ে। না, কোনো চিঠি সে পায়নি। রত্না কোনো চিঠিই লেখেননি। কি বলছেন? যা ঘটেছে তাই বলছি। আর হ্যাঁ, মেজর সুচিত দাসের ওপর নজর রেখেছেন তো? রেখেছি। ভালো কথা। আর একটা কথা আপনাকে জানানো হয়নি। কি বলুন তো? স্বর্ণরেণু ঘোষালের ব্যবহার এখন কোয়াইট নর্মাল। মিস্টার দাশগুপ্ত বলেছেন, নাও উই ক্যান প্রসিড। খুব ভালো কথা। বন্ধুরা, কি ইন্টারেস্টিং লাগছে তো? 3টে ক্যারেক্টার, একদম কিন্তু জাস্ট কিচ্ছু বোঝা যাচ্ছে না। শ্রীলা, তার হাজবেন্ড, নাকি তার ভাইকাম বন্ধু? কে হত্যা করলো রত্নাকে? জানবো আমরা পরের পর্বে। আজ তাহলে পরে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আর গল্পটা ভালো লাগলে, ইন্টারেস্টিং লাগলে আমাকে একটুখানি উৎসাহিত করার জন্য লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর প্রথমবার এসে থাকলে পরে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে একবার ক্লিক করে কালো করে দিয়ে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। আর তার পাশের বেল নোটিফিকেশনটাকে অন করে দিও। তাহলে আমি যখনই আবার নেক্সট পার্টটাকে এখানে আপলোড করব, পোস্ট করব, তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই তাহলে কিন্তু পৌঁছে যাবে। আজ তাহলে আমি এখানেই বলছি টাটা। সবাই ভালো থেকো।